আমি সৌরভ মণ্ডল। সবাইকে স্মার্ট লার্নিং এর পক্ষ থেকে স্বাগত। তো লাস্ট ক্লাসে আমরা ফিজিক্সের গতি চ্যাপ্টারের পার্ট 3 পড়ছি, আজকে আমরা পার্ট 4 পড়ব। এখানে মেইনলি আমরা পড়ন্ত বস্তু সূত্র, যে গ্যালিলিও যে তিনটা সূত্র ছিল, মেইনলি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, পড়ন্ত বস্তুর সূত্র দেখে গ্যালিলিও, গ্যালিলিও পড়ন্ত বস্তু তিনটা সূত্র দেয়। তিনটা সূত্র থেকে প্রথম সূত্রটা দেখো, স্থির অবস্থান ও একই উচ্চতা। বুঝো, দুইটা বস্তু, একটা বস্তু একই উচ্চতায় আছে, স্থির অবস্থায় আছে। কি অবস্থা আছে? মনে করো একটা বেজের উপর স্থির অবস্থা আছে। আচ্ছা, আমরা প্রথম পড়াটা শেষ করি। স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায়, ইভেন ওখানে বাতাসেরও বাধা থাকবে না, পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তাহলে কি, স্থির অবস্থা ও একই উচ্চতা হতে বিনা বাধা, এখানে কোনো বাধা থাকবে না, কোনো বাতাসের বাধা থাকবে না, কোনো কোন পদার্থের বাধা থাকবে না, কিছুই বাধা থাকবে না। দুটি বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এখানে একটা পাথর থাকলো আর একটা থাকলো পাতা। পাতা কি হয়েছে? যাই হোক, একটা পাতা মনে করলাম এটা একটা পাতা বা কোনো কিছুর পালক একটা হইল। তো যখন একটা পাথর একটা পালকে একসাথে ছাড়া হবে, আমরা সাধারণত আমাদের কি বলে, আমাদের বাস্তবতা থেকে আমরা কি দেখি, আমাদের চারপাশ থেকে আমরা কি দেখি, অবশ্যই পাথরটা আগে পড়বে, পাতাটা পরে পড়বে, তাই না? এইখানে আমরা একটা ব্যাখ্যা দিতে পারি। পাথরটার কি ভার, দুইটা ব্যাখ্যা হলো, পাথরটার ভার বেশি, পাতাটার ভার কম, মানে ওজন কম, পাথরের ওজন বেশি। আর একটা হচ্ছে পাথরের আয়তন কম, পাতা অল্প ওজন, মানে পাতার ওজন অল্প, ভর অল্প, কিন্তু ওর কি আয়তন বিস্তৃত, যার কারণে ও বাতাসের বাধা পায়, কিন্তু পাথর ওই ভরের কারণে ও বাতাসের বাধার অতিক্রম করে আগে পড়ে। কিন্তু যদি এমন একটা অবস্থায় নেওয়া হয় যেখানে যার ভিতরে ভ্যাকুয়াম করে বাতাসগুলো বের করে নেওয়া হয়, এবং সেখানে যদি কোনো বাতাস না থাকে, তাহলে পাথরটা এবং পাতাটা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। তোমরা চাইলে ইউটিউবে একটা এক্সপেরিমেন্ট আছে, তোমরা সেটা দেখতে পারো। একটা পালক এবং একটা সাধারণত পাথর দিয়ে, আমার খেয়াল নেই। তো এই যে দুইটা পাতা এবং পাথর একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে, যদি না কোনো বাতাস, নো এয়ার, কোনো বাতাস থাকে। ঠিক আছে? তাহলে প্রথম সূত্র বোঝা গেছে। প্রথম সূত্রের মেইন কথা, পাথর যাই হোক না কেন, সেটা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। পরের সূত্র কি বলছে দেখো, পরের সূত্র বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায়, স্থির অবস্থান একই কথা, বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হার তার সময়ের সমানুপাতিক। পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট বেগ নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়, নির্দিষ্ট সময় নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়। কি বলছে দেখো, একটা বস্তু স্থির অবস্থা থেকে অবশ্যই স্থির অবস্থা বিনা বাধায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়। এটা আমরা আগেরটা থেকে বুঝতে পারি। যখন একটা পালক এবং একটা পাথর একসাথে পড়ে, তখন অবশ্যই দুইটার বেগ একই থাকে, যত নিচে নামবে তাদের বেগ বৃদ্ধির হার একই আছে। এবং এখানে জি এর ভ্যালু অবশ্যই, ত্বরণ অবশ্যই 9.8 আছে, তাই না? জি এর ভ্যালু অবশ্যই কি আছে? 9.8 আছে, তার কারণে দুইটা সমহারে বাড়তেছে। এইখানে সে একই কথা, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়, বা বেগ বৃদ্ধি সমানুপাতিক, বেগ সময়ের সমানুপাতিক। তুমি 2 সেকেন্ডে তুমি যতই সময় বাড়াবা, বেগ ততই বৃদ্ধি পাবে। বা তুমি উচ্চতা থেকে যদি বলি, বেশি উচ্চতা হলে কি হবে? পড়তে বেশি সময় লাগবে। তাহলে পড়তে বেশি সময় লাগলে কি টি বেশি, পড়তে বেশি সময় লাগলে কি টি বেশি। এখন
টি বেশি হলে কি হবে, তাহলে পড়তে বেশি সময় লাগলে টি বেশি, দূরত্ব বেশি হলে কি বেগ বেশি, বেগ কি হবে, বেগ বেশি হবে। এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। সো ভি সমানুপাতিক টি। তুমি বস্তু যতই উপর থেকে পড়বে ততই ওর নিচে নামতে টাইম লাগবে এবং ততই সেই অনুপাতে ওর বেগ বৃদ্ধি পাবে। এখন আসো তৃতীয় সূত্র। এখানে এক কথা, স্থির অবস্থান বিনা বাধায়, স্থির অবস্থান বিনা বাধায় একটা বস্তুকে তুমি যদি ছেড়ে দাও তাহলে যে উচ্চতা, ওই উচ্চতা হবে ওই মানে যে পড়তে যে সময় লাগে ওই সময়ের বর্গের সমানুপাতিক। কি হলো, বিনা বাধা পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময়ে, এটা হলো দূরত্ব। এটা কি দূরত্ব বা উচ্চতা, হ্যাঁ, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো ওর সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক হারে সে দূরত্ব অতিক্রম করতেছে। তো এই তিনটা সূত্র সুন্দরভাবে মাথায় রাখতে হবে, কারণ এই তিনটা সূত্র খ নম্বরে আসে, ক নম্বরে আসে। সো এই তিনটা সূত্র বোঝা গেল। এই তিনটা সূত্র যে এই ভ্যালুগুলো দিয়ে এখন আমাদের কাজ হবে। দেখো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা সাধারণ যে সূত্রগুলো শিখছি ওই সূত্রগুলো দিয়ে আমাদের এখন কাজ। দেখো আমরা কি শিখছি, u সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার। তারপর আমরা কি শিখছি, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তারপর কি শিখছি, s সমান সমান vt। তারপরে কি শিখছি আমরা, আর কি শিখছি v is equal to u plus at, তাই না, এই সূত্রগুলো। এখন আসলে আমি লাস্ট ক্লাসে বলছিলাম আমরা দূরত্বকে h দ্বারা কনভার্ট করব এবং ত্বরণকে আমরা g দ্বারা কনভার্ট করব। কেন করব, কারণ অবশ্যই একটা বস্তু উপর থেকে নিচে বললে তার একটা উচ্চতা লাগবে, এই যে হাইট, তাই না, এটাই তার উচ্চতা। এবং অবশ্যই সে নিচে যখন পড়বে তার ত্বরণ 9.8, এটা তো ফিক্স, এটা তো কোনো মানে গড়মিল নাই, তাই না। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটা জিনিস ফিক্স, যে সে যখন উপর থেকে নিচে পড়বে তার ত্বরণ সেম, ত্বরণ 9.8। এখন আসো এই সূত্রকে আমরা জাস্ট কনভার্ট করি। h is equal to ut plus half gt square, h is equal to ut plus half gt square। তারপরে আসো v square is equal to u square plus 2gh। তারপরে দেখো h is equal to h is equal to vt, বেগ ইনটু সময়। আর তারপর আসো কি হয়েছে, v সমান u প্লাস gt। দেখো এই সবগুলো সূত্রে আগের সূত্রগুলো দিয়ে আমরা নতুন সূত্র ইউজ করছি, নতুন সূত্রগুলো কাজ করতেছি। তো সেম একই, এখানে আর কোনো চেঞ্জ নাই, হ্যাঁ। তো এখন মেইন কথা হলো যে আমাদের করতে হবে কি, আমরা এই চ্যাপ্টারে মোটামুটি পড়াশোনাই হয়েছে। আমরা নেক্সট ক্লাসে ম্যাথ নিয়ে আলোচনা করব, কিছু ম্যাথগুলো প্র্যাকটিস করব। তো আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে এই যে পড়াগুলো, এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো সুন্দরভাবে বুঝে মানে প্রায় মুখস্থ টাইপের করে ফেলবো। মুখস্থ অবশ্যই করতে হবে, কারণ আবার এই সূত্রের এক্সপ্লানেশন যদি তুমি দেখতেছো তখন মাথা আলাদা যাবে, কারণ এক্সপ্লেনেশন তোমার কোথাও আসবে না, কোনো কাজে আসবে না। শুধু এক্সপ্লেনেশন করলে কি হতে পারে, যে সূত্রগুলো মনে না থাকলে আসতে পারে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই সূত্রগুলো মাথায় রাখলে কি হবে, ডাইরেক্ট তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, কোনো সমস্যা হচ্ছে না। এখন আসো প্রত্যেকটা সূত্র বুঝে মুখস্থ করো, হ্যাঁ, বুঝে মুখস্থ করা। এবং এদের যে ম্যাথ সলভ গুলো বইতে আছে কিছু,
আমিও কিছু ইম্পর্টেন্টগুলো নিয়ে আসবো। ম্যাথ সলভগুলো অবশ্যই মাথায় রাখা, কারণ ম্যাথ সলভগুলো যদি মাথায় না রাখো সেক্ষেত্রে এটা খুব টাফ হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? তো আমি ছোট ছোট পার্ট করতেছি, কারণ অনেকক্ষণ অনেকক্ষণ ফোনের দিকে কনসেন্ট্রেট রাখা আসলে কষ্টকর, এই জন্য তোমাদের জন্য পার্টগুলো ছোট করতে, যাতে 5-6 মিনিটে তোমরা বেশ কিছু ডাটা জানতে পারো, বেশ কিছু তোমাদের কিছু ডাটা থাকে তোমাদের সাথে। হ্যাঁ, তো তোমরা এইভাবে নোট ডাউন করে রাখো, নোট ডাউন করে রাখলে পড়তে সুবিধা হবে। আমরা এই অধ্যায়ের থিওরিগুলো শেষ করলাম, সূত্রগুলো শেষ করলাম, এবং নেক্সট ক্লাসে কি করবো, আমরা ম্যাথ সলভ করবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।